হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি 2025 9-10 লেভেল বায়োলজিক্যাল সায়েন্সে তোমরা যারা ডেমো ক্লাসের জন্য চিন্তা করছো, তো তাদের জন্য আমি বেশ কয়েকটি ডেমো ক্লাস আজকে দেব। দেখো, আগে আমি যে ডেমো ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেগুলো 5 মিনিট বা 5 মিনিটের একটু বেশি ছিল, কিন্তু এখন যে ইন্টারভিউ চলছে, পিজি লেভেলে যে ইন্টারভিউ চলছে, তো সেই ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে ডেমো ক্লাসের জন্য কিন্তু খুব কম সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে 2 মিনিট বা 3 মিনিটের বেশি প্রধানত সময় দেওয়া হচ্ছে না, অর্থাৎ 3 মিনিট ম্যাক্সিমাম। সুতরাং তোমাকে 3 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু বুঝিয়ে দিয়ে আসতে হবে। তুমি যে টপিককে ডেমো হিসেবে তুমি চয়েস করবে বা তুমি যে টপিক ডেমো দেবে, সেটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। এর সাথে সাথে ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমার টিচিং স্কিল এবং তোমার বোঝানোর ক্ষমতা, স্টুডেন্টসের সঙ্গে তুমি কীভাবে ইন্টারাকশান করো, এই সব কিছু কিন্তু তোমাকে দেখিয়ে দিয়ে আসতে হবে। সেটা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার। এবং টপিক চয়েস করবে সেক্ষেত্রে কিন্তু সিলেবাস মেনটেন করতে হবে। ক্লাস 9 এবং ক্লাস 10 বা সিম্পলি নবম এবং দশম শ্রেণীর টপিক কিন্তু তোমাকে ডেমো হিসাবে দিয়ে আসতে হবে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে 2 মিনিট বা কারো কারো ক্ষেত্রে 3 মিনিট প্রধানত সময় দেওয়া হচ্ছে, বা 3 মিনিট আমি তো ম্যাক্সিমাম বললাম। 2 মিনিটের মধ্যে তোমাদেরকে বলা হচ্ছে যে ডেমো দিতে। তো সেই 2 মিনিটের মধ্যে একটা টপিক বোঝানো কিন্তু একটু ডিফিকাল্ট। তো সেই কারণের জন্যই আমি প্রধানত এই ভিডিওগুলো এনেছি, মানে নিয়ে আসতে চলেছি আর কি। ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে সমস্ত টপিকগুলো তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ডেমো হিসাবে দিতে পারবে, কিভাবে দেবে, তো সেই সব বিষয়ে আমি আলোচনা করব। বেশ কয়েকটা ভিডিওতে সমস্ত সিলেবাস আমি এক্ষেত্রে আলোচনা করব। এবং ডেমো টপিক হিসাবে তোমাদের যেটা পছন্দ হবে, আমার ভিডিও তোমরা কনসাল্ট করে যেটা পছন্দ হবে, তো সেই অনুযায়ী তোমরা ডেমো দিতে পারো। তার মানে অনেকগুলো টপিক এক্ষেত্রে আমি ডেমো হিসাবে দেখাবো। তোমার যেটা সুইটেবল মনে হবে সেটা তুমি চয়েস করতে পারো। এবং যেরকম প্রশ্ন জেনারেলি করা হচ্ছে, ধরো যাক ইন্টারভিউ বোর্ডে কেউ ঢুকলো, তো ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার সম্বন্ধে কিছু বলুন এবং কি ভালো লাগে তার। তো এরকম কিছু প্রশ্ন করা হচ্ছে এবং তারপরেই বলা হচ্ছে আপনি ডেমোতে চলে যান। এবং ডেমোতে গিয়ে বলা হচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে সরাসরি টপিকে ঢুকে যান এবং 2 মিনিটের মধ্যে আপনি সেই টপিক বুঝিয়ে দিন। তো এরকমই করা হচ্ছে। এবং তারপরে সে যখন ডেমো দিয়ে আসছে, তো তখন তাকে সেই ডেমো টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে। এবং ডেমো সেই কারণের জন্যই বলছি যে ডেমো টপিক হিসাবে তোমরা যেটা চয়েস করবে সেটা কিন্তু একদম ডিপ লেভেলে তার কনসেপশান রাখবে। দরকার হলে গ্র্যাজুয়েশন এবং এমএসসি লেভেলে সেই টপিকের আইডিয়া রাখবে। এর সাথে সাথে কিন্তু সাবজেক্টটাকেও ভালোভাবে পড়তে হবে তোমাদেরকে। ক্লাস 9-এর বই পড়বে, ক্লাস 10-এর বায়োলজি বই পড়বে এবং ক্লাস 11 আর ক্লাস 12-এর বায়োলজি বই পড়বে এবং স্পেশাল পেপারও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল ইন্টারভিউয়ের আইডিয়া। ভয় পাওয়ার কিছু নেই। তোমার যেটা সহজাত, তুমি যেটা স্পন্টেনিয়াসলি তুমি যেভাবে নিজেকে এক্সপ্রেস করো, তো ইন্টারভিউতে সেইভাবেই এক্সপ্রেস করবে। ভয় পেলে মনে রাখবে যে ইন্টারভিউ কিন্তু খারাপ হয়ে যাবে। তো সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। যারা ইন্টারভিউ নেবেন তারা যথেষ্ট কোঅপারেটিভ। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9-এর, তো প্রথমে শুরু করব ক্লাস 9 এবং তারপর 10। তোমরা অনেকেই বলছিলে যে স্যার বোটানির কিছু টপিক ডেমো দিয়ে দেখান। সুতরাং এক্ষেত্রে বোটানির কিছু টপিক আজকে আমি আলোচনা করব এবং পরের ভিডিওতে আরও কিছু টপিক আলোচনা করব। তারপরে আবার হিউম্যান ফিজিওলজি পোর্শন থেকে কিছু অংশ আলোচনা করব। তার মানে ক্লাস 9-এর বেশ কয়েকটা ভিডিওতে ক্লাস 9-এর ডেমো দেওয়ার মতো টপিকগুলো আমি আলোচনা করব এবং তারপরে ক্লাস 10-এর যেগুলো ডেমো দেওয়ার মতো টপিক সেগুলো আলোচনা করব। তো এই ভিডিওগুলো দেখলে নিশ্চয়ই তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এবং আমি যেভাবে লিখছি এইভাবে কিন্তু তোমরা নোটস তৈরি করে নেবে। আবার বলছি যে ডেমোর জন্য কিন্তু তোমরা স্ক্রিপ্ট তৈরি করে নেবে। তো এইভাবে প্রিপারেশান নাও, দেখবে যে কোনো রকম টেনশান হবে না। তো আজকে আমি যে 3টে ডেমো টপিক আলোচনা করব, প্রথম চ্যাপ্টার আছে ক্লাস 9-এর টেরিডোফাইটা এবং সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে কোষপর্দার গঠন এবং থার্ড চ্যাপ্টার আছে সালোক সংশ্লেষের আলোক দশা। তো এই 3টে টপিক প্রধানত 3 মিনিটের মধ্যে আমি বলার চেষ্টা করব। দেখো, এক্ষেত্রে যেহেতু আমি কালার চেঞ্জ করছি, সুতরাং হয়তো আমার একটু সময় লাগতে পারে, 30 সেকেন্ড বা 1 মিনিট হয়তো বেশি সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে তোমরা যখন ডেমনস্ট্রেশন দেবে সেই সময়টা লাগবে না, কারণ আমি তো এখানে স্মার্ট বোর্ড ব্যবহার করব। সুতরাং কিছুটা হয়তো সময় আমার এক্সট্রা লাগতে পারে। এবং আরেকটা বিষয় বলি যে কাউকে এরকম করা হচ্ছে যে আপনাকে বোর্ড ব্যবহার করতে হবে না, সিম্পলি আপনি লেকচার মেথডের সাহায্যে টপিক বুঝিয়ে দেন। সুতরাং এইরকমও কিন্তু একটা মানসিক একটা তোমরা প্রিপারেশান নিয়ে যাবে যে তোমাকে হয়তো এরকম বলা হতে পারে যে বোর্ড ব্যবহার করতে হবে না, আপনি জেনারেল কোনো টপিক বুঝিয়ে দিন। তো এরকম বিষয়ও কিন্তু তোমার মধ্যে আসতে পারে। সুতরাং সেইভাবেও কিন্তু নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রাখবে।
তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। টপিক আমি ডেমো হিসেবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সেটা হলো টেরিডোফাইটা। ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার আছে। ক্লাস 9-এ প্রধানত উদ্ভিদের শ্রেণীবিন্যাস আছে, সুতরাং সেই শ্রেণীবিন্যাস থেকে আজকে আমরা আলোচনা করব টেরিডোফাইটা। ঠিক আছে, চলো শুরু করি। মর্নিং স্টুডেন্টস, আগের দিন আমরা পড়েছিলাম শৈবাল এবং তার সঙ্গে সঙ্গে ব্রায়োফাইটা। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে ব্রায়োফাইটাকে প্রধানত কী নামে অভিহিত করা হয়? একদম সঠিক বলেছ, ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদের রাজ্যের উভচর। এবং আজকে আমরা পড়ব বোটানিক্যাল স্নেক, বা আজকে আমরা পড়ব টেরিডোফাইটা। তো টেরিডোফাইটাকে কেন বোটানিক্যাল স্নেক বলা হয়? কারণ টেরিডোফাইটা এই ব্রায়োফাইটা থেকে উৎপত্তি লাভ করে, এবং সেই কারণের জন্যই টেরিডোফাইটাকে আমরা বোটানিক্যাল স্নেক বলবো। দেখো, টেরিডোফাইটাতে কিন্তু কোনো রকম ফুল হয় না। যাদের ফুল হয় না তাদেরকে কি বলা হয়? যাদের ফুল হয় না তাদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক উদ্ভিদ। যেমন আগের দিন আমরা দেখেছিলাম শৈবাল এবং তার সঙ্গে সঙ্গে ব্রায়োফাইটা, এরাও ক্রিপ্টোগ্যামিয়া বা অপুষ্পক, এবং টেরিডোফাইটাও কিন্তু অপুষ্পক। তাহলে টেরিডোফাইটার যদি আমরা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তো টেরিডোফাইটা কিন্তু অপুষ্পক উদ্ভিদ। এবং টেরিডোফাইটার মধ্যে দেখো, শৈবালের মধ্যে কি কোনো রকম আমরা মূল কাণ্ড পাতা দেখেছিলাম? মূল কাণ্ড আমরা পাতা দেখিনি। ব্রায়োফাইটার মধ্যেও কোনো মূল কাণ্ড পাতা দেখিনি, কিন্তু টেরিডোফাইটার মধ্যে কিন্তু মূল কাণ্ড এবং পাতা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে টেরিডোফাইটার মধ্যে কিন্তু সংবহন কলা থাকে, এবং সেই জন্যই টেরিডোফাইটাকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। তোমরা তো অনেকেই শুষ্নি শাকের নাম শুনেছ। তো শুষ্নি শাক বা মার্সেলিয়া, এটা কিন্তু টেরিডোফাইটা গ্রুপের অন্তর্গত একটা উদ্ভিদ। দেখো, টেরিডোফাইটার মধ্যে যেটা তোমাদের বলছিলাম, টেরিডোফাইটার মধ্যে কিন্তু প্রকৃত মূল থাকে। তার মানে টেরিডোফাইটার প্রধান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মূল থাকে, এবং তার সঙ্গে সঙ্গে টেরিডোফাইটার মধ্যে কিন্তু কাণ্ডও থাকে। তাহলে টেরিডোফাইটার যে মূল, এটা কিন্তু অস্থানিক মূল। অস্থানিক মূল মানে কি? প্রধান মূল যখন নষ্ট হয়ে যায় এবং সেই জায়গায় অন্য মূল তৈরি হয়, তো তাকেই আমরা বলবো অস্থানিক মূল। এবং তার সঙ্গে সঙ্গে টেরিডোফাইটার মধ্যে কিন্তু কাণ্ড থাকে, এবং সেই কাণ্ডগুলো প্রধানত গ্রন্থিকাণ্ড টাইপের, এবং টেরিডোফাইটার এরকম বড় বড় পাতা দেখা যায়। এবং এই যে পাতা আছে, সুতরাং টেরিডোফাইটার মধ্যে আমরা মূল কাণ্ড পাতা এই সব কিছুই দেখতে পাই। এবং এই যে পাতা দেখতে পাচ্ছ, এই পাতার মধ্যে কিন্তু স্পোরেনজিয়াম থাকে, এরকম টাইপের স্পোরেনজিয়াম থাকে, এবং এই স্পোরেনজিয়ামের মধ্যে স্পোর তৈরি হয়। তাহলে টেরিডোফাইটার পাতাতে আমরা কি দেখতে পাবো? এর মধ্যে আমরা স্পোরেনজিয়াম দেখতে পাবো। এবং তো এই যে স্পোরেনজিয়াম আছে, এই স্পোরেনজিয়াম থেকে অসংখ্য স্পোর তৈরি হয়, এবং এই স্পোরগুলোকে আমরা বলবো রেণু। এবং এই রেণুগুলো যখন অঙ্কুরিত হয়, তখন টেরিডোফাইটার মধ্যে এই রেণু থেকে প্রধানত গ্যামেটোফাইট তৈরি হয়। তো গ্যামেটোফাইট মানে আগের দিন আমরা পড়েছিলাম, বলতে পারবে গ্যামেটোফাইট হচ্ছে কি? গ্যামেটোফাইট হচ্ছে যে কোনো উদ্ভিদের হ্যাপ্লয়েড স্ট্রাকচার, তো সেটাই হচ্ছে গ্যামেটোফাইট। সুতরাং টেরিডোফাইটের মধ্যে গ্যামেটোফাইট তৈরি হয়, এবং এই গ্যামেটোফাইটের মধ্যে প্রধানত এদের সেক্স অর্গান বা গোনাড থাকে। এবং এক্ষেত্রে পুরুষ সেক্স অর্গানকে আমরা বলবো অ্যান্থেরাইডিয়া, আর স্ত্রী সেক্স অর্গানকে আমরা বলবো আর্চিগোনিয়া। এবং এই যে পুরুষ যে সেক্স অর্গান আছে, এর মধ্যে প্রধানত অসংখ্য গ্যামেট তৈরি হয়, মানে পুং গ্যামেট তৈরি হয়। দেখো, তাহলে এই জায়গাতে আমরা কি দেখতে পাবো? এখান থেকে পুং গ্যামেট তৈরি হচ্ছে, এবং পুং গ্যামেটের মধ্যে ফ্ল্যাজেলা থাকে। আর এক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ত্রী গ্যামেট, যেটাকে আমরা বলবো ডিম্বাণু, আর এটাকে আমরা বলবো শুক্রাণু। এবং এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি করে? শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে, এবং এই জাইগোট থেকে আবার এরকম একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়। তাহলে এই যে উদ্ভিদ, এটাকে আমরা বলবো স্পোরোফাইট। সুতরাং টেরিডোফাইটার প্রধান উদ্ভিদ দেহ কিন্তু স্পোরোফাইট, এবং এক্ষেত্রে কিন্তু গ্যামেটোফাইট প্রধানত স্পোরোফাইটের ওপর নির্ভরশীল হয়, বা অনেক ক্ষেত্রে গ্যামেটোফাইট বা স্পোরোফাইট প্রধানত স্বাধীনভাবে অবস্থান করে। এখন আমরা যে সমস্ত গাছগুলো দেখতে পাই, তাই সেগুলো প্রধান তার যে উদ্ভিদ দেহ, তো সেটাই কিন্তু স্পোরোফাইট। তার মানে তুমি চোখের সামনে যে গাছ দেখতে পাচ্ছ, যেগুলো সপুষ্পক উদ্ভিদ, সেগুলো সব স্পোরোফাইট। এবং টেরিডোফাইটার ক্ষেত্রেও কিন্তু প্রধান উদ্ভিদ দেহ স্পোরোফাইট। এক্সাম্পল কী হবে? টেরিডোফাইটার এক্সাম্পল হচ্ছে মার্সেলিয়া, যেমন তোমাদের বললাম, এর সঙ্গে সঙ্গে আছে লাইকোপোডিয়াম এবং সেলাজিনেল্লা। আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমরা আলোচনা করব জিমনোস্পার্ম সম্বন্ধে। আচ্ছা, আমরা তাহলে টেরিডোফাইটা আমরা দেখে নিলাম যে টেরিডোফাইটা তুমি কিভাবে ডেমনস্ট্রেশন দেবে। তোমাদের যে টপিকগুলো মনে হবে, তো সেই টপিকগুলোই প্রধানত তোমরা ডেমো টপিক হিসাবে চয়েস করতে পারো। আমি জাস্ট এক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি আর কি, মানে তোমাদেরকে বলার চেষ্টা করছি যে যে টপিকগুলো খুব কম সময়ের মধ্যে তোমরা কিভাবে ডেমনস্ট্রেট করবে, তো সেগুলোই জেনারেলি তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, চলো এবার তাহলে আমি সেকেন্ড ডেমো টপিক শুরু করছি।
আগের দিন আমরা কোষের বিভিন্ন অংশ সম্পর্কে পড়েছিলাম, তো আজকে আমরা পড়ব কোষ পর্দার গঠন। এবং তোমরা কি কেউ বলতে পারবে যে প্রোক্যারিওটিক কোষের উদাহরণ? একদম সঠিক বলেছ। তো প্রোক্যারিওটিক কোষ প্রধানত ব্যাকটেরিয়া। তো আচ্ছা, ইউক্যারিওটিক কোষের তাহলে উদাহরণ বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী কোষ, এগুলো সব ইউক্যারিওটিক কোষ। কোষ যেমনই হোক না কেন, সেটা প্রোক্যারিওটিক হতে পারে অথবা ইউক্যারিওটিক হতে পারে, যেরকমই হোক না কেন, প্রত্যেকটা কোষের প্রোটোপ্লাজম প্রধানত এই কোষ পর্দা দিয়ে আবৃত থাকে। কোষ পর্দা কী কাজ করে? কোষ পর্দা কোষের মধ্যে বিভিন্ন পদার্থের চলাফেরা নিয়ন্ত্রণ করে। এখন আমরা যদি ভাবি যে কোষ পর্দা অনেকটা পর্দার মতো কঠিন, সেরকম কিন্তু নয়। কোষ পর্দা প্রকৃতপক্ষে তরল এবং এর মধ্যে বিভিন্ন প্রোটিন ভাসমান অবস্থায় থাকে, এবং সেই কারণের জন্যই বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন প্রথম কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল দিলেন। তাহলে যে বিজ্ঞানী কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল দিলেন, তো সেটাই হচ্ছে সিঙ্গার আর নিকলসন। 1972 সালে তারা এই মডেল প্রস্তাব করেন। এবং কোষপর্দার যদি আমরা রাসায়নিক গঠন দেখি, তাহলে কোষপর্দার মধ্যে কার্বোহাইড্রেট থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিন থাকে এবং লিপিড থাকে। তবে প্রধান যে উপাদান কোষপর্দার, তো সেটা হচ্ছে লিপিড। দেখো, কোষপর্দার মধ্যে লিপিডগুলো প্রধানত এইভাবে অবস্থান করে। সময় আমরা পেপার বিলি করি, তো এই যে পেপার বিলি করি, তো সেই পেপারগুলোকেই প্রধানত বলা হয় লিফলেট। তো এই যে কোষপর্দার মধ্যে এই যে লিপিড দেখতে পাচ্ছ, তো এই লিপিডগুলোকেই আমরা বলবো লিফলেট। তাহলে একটা বাইরের দিকে লিফলেট থাকে আর একটা ভিতরের দিকে লিফলেট থাকে। তো এই লিপিডগুলো স্পেশাল টাইপের লিপিড দিয়ে তৈরি, তো তাকেই আমরা বলবো ফসফোলিপিড। ঠিক আছে? এবং এই ফসফোলিপিড প্রধানত তরল। তাহলে লিপিড কেমন হয়? লিপিড প্রধানত তরল হয়। এছাড়া কোষপর্দার মধ্যে প্রধানত প্রোটিন থাকে, কিন্তু এই প্রোটিনগুলো বিভিন্নভাবে অবস্থান করে, অর্থাৎ মোজাইক প্যাটার্নে অবস্থান করে। যেরকমভাবে মোজাইকের আমরা যেমন মেঝে দেখি, তো সেই মেঝের মধ্যে বিভিন্ন ছোট ছোট রঙিন রঙিন পাথর থাকে, তাহলে কোষপর্দার মধ্যেও একই ঘটনা ঘটে। এই যে ফসফোলিপিড আছে, তো ফসফোলিপিডের মধ্যে প্রোটিনগুলো প্রধানত যত্রতত্র বিন্যস্ত থাকে, এবং সেই জন্যই সিঙ্গার এবং নিকলসন বলেছেন যে কোষপর্দা অনেকটা ফ্লুইড মোজাইকের মতো। এবং এক্ষেত্রে যে প্রোটিনগুলো থাকে, দেখো কিছু প্রোটিন একদম বাইরের দিকে আলগাভাবে লেগে থাকে, এবং এই সমস্ত প্রোটিনগুলোকে বলে বহিস্থ প্রোটিন। আবার কিছু প্রোটিন থাকে কোষপর্দার এই যে ভিতরের দিকে যে লিফলেট আছে, তো সেই দিকেও আলগাভাবে লেগে থাকে। কোষপর্দার ভিতরের দিকেও কিন্তু একই রকমের প্রোটিন লেগে থাকে, এবং এই সমস্ত প্রোটিনগুলোকেও কিন্তু বলা হয় বহিস্থ প্রোটিন, বা এগুলোকে আমরা বলবো প্রান্তীয় প্রোটিন। এছাড়া কিছু কিছু প্রোটিন থাকে যে সমস্ত প্রোটিনগুলো একদম কোষপর্দার এই যে দুটো যে লিফলেট আছে, মানে লিপিডের যে দুটো লিফলেট আছে, এই দুটো লিফলেটকে একদম ক্রস করে যায়। তাহলে দুটো লিফলেটকেই তারা প্রধানত এইভাবে ক্রস করে যায়, এবং এই যে প্রোটিনগুলো, তো এই সমস্ত প্রোটিনগুলোকে আমরা বলবো অন্তস্থ প্রোটিন। শুধুমাত্র কোষপর্দার মধ্যে যে ফসফোলিপিড থাকে তাই নয়, দুটো লিপিডের স্তর যে থাকে তাই নয়, এছাড়া কোষপর্দার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে। আবার প্রাণী কোষের ক্ষেত্রে কোষপর্দার মধ্যে কোলেস্টেরল থাকে। এবং এই যে ফসফোলিপিড দেখতে পাচ্ছ, এটা কিন্তু তরল, তার মানে প্রোটিনগুলো সবসময় যত্রতত্র যাতায়াত করে। তো এটা হচ্ছে কোষপর্দার বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকে ভাবি যে কোষপর্দা হয়তো একটা পর্দার মতো একটা কঠিন, সেটা প্রোটোপ্লাজমকে রক্ষা করে আছে, সেরকম কিন্তু নয়। কোষপর্দা প্রকৃতপক্ষে ফ্লুইড, অর্থাৎ কোষপর্দা প্রকৃতপক্ষে তরল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো উদ্ভিদ কোষ আমরা যে দেখেছিলাম, উদ্ভিদ কোষের সব থেকে বাইরের দিকে যে পর্দাটা ছিল সেটা কেমন? সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের ভিতরে কোষ পর্দা থাকবে। আবার ব্যাকটেরিয়া কোষেও কিন্তু কোষ প্রাচীর থাকে, তার ভিতরে কোষ পর্দা থাকে। কেবলমাত্র প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা থাকে, এছাড়া আর কোথাও কোষ পর্দা তোমরা দেখতে পাও? আগের দিন আমি বলেছিলাম, একদম সঠিক বলেছে, কোষের ভিতরে যে বিভিন্ন অঙ্গাণু আছে সেখানেও কিন্তু কোষ পর্দা থাকে, এবং এটা ব্যাকটেরিয়ার পর্দা হতে পারে, অথবা উদ্ভিদ কোষের পর্দা হতে পারে, অথবা সেটা প্রাণী কোষের পর্দা হতে পারে, বা কোষের ভিতরে যে অঙ্গাণু আছে তার পর্দা হতে পারে। সবার কিন্তু গঠন এইরকম, অর্থাৎ সবাই কিন্তু তরল মোজাইক মডেল। তো এর পরের দিন আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া নিয়ে। আচ্ছা, তাহলে কোষপর্দা তোমরা কিভাবে ডেমনস্ট্রেট করবে, তো সেটা আমি বললাম। এরপরে আরও একটা খুব ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে বলবো, যে খুব কম সময়ের মধ্যে তোমরা কিভাবে ডেমনস্ট্রেট করবে, এবং সেটা হলো সালোক সংশ্লেষের আলোক দশা। আবার বলছি, এই যে অংশগুলো আমি লিখছি, হয়তো আমার একটু সময় বেশি লাগছে, 2-3 মিনিট হয়তো, বা 4 মিনিট হয়তো সময় লাগছে, কিন্তু যেহেতু আমি বোর্ডটাকে ইউজ করছি, তো সেই জন্য বিভিন্ন কালার চেঞ্জ করছি, তো সেই কারণের জন্য হয়তো টাইমটা লাগছে। তো তোমরা, আমি যেভাবে বোর্ড ওয়ার্ক করছি, এইভাবে ছবির সাহায্যে তোমরা বিষয়টা ডেমনস্ট্রেট করবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে টাইম মেনটেন হয়ে যাবে। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো যে সালোক সংশ্লেষের আলোক দশা তোমরা যদি ডেমো টপিক হিসাবে চয়েস করো, তাহলে কিভাবে ডেমনস্ট্রেট করবে।
গুড মর্নিং স্টুডেন্টস, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ পদ্ধতিতে কি হয়? সালোক সংশ্লেষ পদ্ধতিতে একদম সঠিক বলেছ, সালোক সংশ্লেষ পদ্ধতিতে উদ্ভিদ প্রধানত শর্করা জাতীয় খাবার তৈরি করে। এবং আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে সালোক সংশ্লেষ পদ্ধতি প্রধানত দুটো দশায় সম্পন্ন হয়, একটা আলোক দশা এবং আর একটা অন্ধকার দশা। তো আজকে আমরা পড়ব সালোক সংশ্লেষের আলোক দশা। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের কোথায় সম্পন্ন হয়? একদম সঠিক বলেছ, ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। কিন্তু আলোক দশায় কিছু গুরুত্বপূর্ণ পদার্থ তৈরি হয়। আগে প্রথমে সেগুলোকে লিখি। দেখো, গুরুত্বপূর্ণ যে পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেন। আমরা সবাই জানি যে উদ্ভিদ প্রধানত আমাদেরকে অক্সিজেন প্রদান করে এবং কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ প্রধানত ব্যবহার করে। এর সাথে সাথে সালোক সংশ্লেষের আলোক দশায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থ তৈরি হয়, তো সেটা হচ্ছে NADPH। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে আলোক দশায় আরও একটা পদার্থ তৈরি হয়, তো সেটা হচ্ছে ATP। এখন উদ্ভিদ কিভাবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে? প্রধানত পরিবেশ থেকে উদ্ভিদ সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা গ্রহণ করছে সেটা আলোক দশায় উৎপন্ন এই যে NADPH এবং ATP, তো এগুলোকে প্রধানত এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এখানে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি করে, এবং এইভাবেই উদ্ভিদের সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হয়। এখন আমরা দেখব যে আলোক দশায় প্রধানত এই NADPH তার সঙ্গে সঙ্গে অক্সিজেন এবং ATP কিভাবে তৈরি হয়, প্রয়োজন হয়। এবং আমরা প্রত্যেকেই জানি যে পাতার কোষে কি থাকে। দেখো, পাতার কোষে আমরা প্রত্যেকেই জানি এখানে ক্লোরোফিল থাকে। তো সালোক সংশ্লেষের আলোক দশার প্রথমেই এই যে ক্লোরোফিল আছে, তো এই ক্লোরোফিলের মধ্যে সূর্যালোকের ফোটন কণা প্রথমেই ক্লোরোফিলকে আঘাত করে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে সূর্যালোক আসছে, তো সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিলকে আঘাত করে এবং তার ফলে ক্লোরোফিল উত্তেজিত এবং তেজময় হয়, এবং এই উত্তেজিত ক্লোরোফিল প্রধানত ইলেকট্রন ত্যাগ করে, এবং এই ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্য দিয়ে প্রধানত পরিবাহিত হয়। আমাদের যে ক্লোরোপ্লাস্টিড আছে তার যে পর্দা আছে সেখানে বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ার বা বাহক থাকে, তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। কিন্তু এই উত্তেজিত ক্লোরোফিল প্রথমেই যে কাজ করবে সেটা হচ্ছে জল। তাহলে উদ্ভিদ কি করে? মূলরোমের সাহায্যে জল শোষণ করে এবং সেই জলকে ভেঙে দেয়। কিসে ভাঙবে? জলকে ভেঙে দেবে H+ এবং তার সঙ্গে সঙ্গে OH- আয়নে। তাহলে জলকে ভেঙে দিচ্ছে H+ আর OH- আয়নে। তো এই যে বিক্রিয়া, তো এটাকেই আমরা বলবো হিল বিক্রিয়া। তাহলে প্রথমেই তোমাদেরকে বললাম যে আলোক দশায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে অক্সিজেন। এই OH- বিভিন্নভাবে প্রধানত পরিবর্তিত হয়ে যেটা তৈরি করে, তো সেটাই হচ্ছে অক্সিজেন, এবং এই অক্সিজেন সালোক সংশ্লেষ পদ্ধতিতে উপজাত হিসাবে নির্গত হয়। ক্লোরোফিল থেকে যে ইলেকট্রন বিচ্যুত হলো এবং এই ইলেকট্রন প্রকৃতপক্ষে গ্রহণ করে পাতার কোষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ থাকে, তো সেই যৌগটার নাম হলো NADP। ঠিক আছে, তাহলে এই NADP ইলেকট্রনকে গ্রহণ করবে এবং তার সঙ্গে সঙ্গে NADP প্রধানত এই H+ আয়নকে ব্যবহার করে। তাহলে দেখো, এই H+-এর সঙ্গে ইলেকট্রন এখানে যুক্ত হয়ে গেল এবং তার ফলে NADP যাতে পরিণত হয় সেটা হচ্ছে NADPH, এবং এই NADPH প্রধানত বিজারিত NADPH, এবং যেহেতু NADP ইলেকট্রনকে গ্রহণ করে সেই জন্য NADPকে বলা হয় হিল বিকারক। এখন আরও একটা পদার্থ আমি তোমাদেরকে বলেছিলাম আলোক দশায় তৈরি হয়, যেমন আমরা অক্সিজেন দেখলাম, তার সঙ্গে সঙ্গে বিজারিত NADP দেখলাম। এর সাথে সাথে তোমাদেরকে বলেছিলাম কি তৈরি হয়? একদম সঠিক বলেছে, ATP তৈরি হয়। এই যে যখন ইলেকট্রন পরিবহন হচ্ছে, তো সেই সময় প্রধানত ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ADP অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়। AGP অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ ATP তৈরি করে, এবং এই যে পদ্ধতিতে ATP তৈরি হয়, তো একে বলা হয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় প্রধানত এইভাবে সম্পন্ন হয়, এবং সালোক সংশ্লেষের আলোক দশায় উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে বিজারিত NADP তৈরি হয়, এর সাথে সাথে ATP তৈরি হয়। এই যে বিজারিত NADP এবং ATP তৈরি হলো, এগুলো অন্ধকার দশায় ব্যবহৃত হয়। তাহলে তোমরা যদি আলোক দশাকে ডেমো টপিক হিসাবে চয়েস করো, এইভাবে তোমরা বোঝাতে পারো। যেহেতু সময় খুব কম, তো সেই কারণের জন্য কিছু করার নেই, তোমাদেরকে এইভাবেই বুঝিয়ে দিয়ে আসতে হবে সমস্ত বিষয়, যাতে 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি বুঝিয়ে দিয়ে আসতে পারো। তো সেরকমভাবেই প্রধানত আমি বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্প হবে। তোমাদের যেটা পছন্দ মনে হবে সেই টপিক তোমরা চয়েস করবে, এবং মনে রাখবে ক্লাস 9 থেকে 2টো টপিক এবং ক্লাস 10 থেকে 2টো টপিক তোমরা চয়েস করে যাবে। এর পরের দিন আরও কিছু বোটানি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।